এয়ারপোর্টের ভিতরে মসজিদ আর সেই মসজিদে নামাজ বন্ধের নির্দেশ। আর সেই নির্দেশের প্রতিবাদ করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তিনি হুঁশিয়ারি দেন সেখানে তিনি যাবেন 1 কোটি লোক নিয়ে। হুঙ্কারি সার পালালেন সিদ্দিকুল্লাহ। গতকাল উস্কানি, আজ পলায়ন। প্রশাসন করা হতেই সিদ্দিকুল্লাহর জারি জুরি সব খতম। রানওয়ে সম্প্রসারণে মসজিদ সরানোর যে পরিকল্পনা, সেই মসজিদ সরানোর পরিকল্পনার প্রতিবাদে হুঙ্কার। গতকাল 1 কোটি মুসলিম নিয়ে প্রতিবাদের হুঙ্কার দিয়েছিলেন। এয়ারপোর্ট চত্বরে পুলিশের কড়া নিরাপত্তা। এয়ারপোর্ট চত্বরে গিয়েও ফিরে গেলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। হুঙ্কারি সার পালালেন সিদ্দিকুল্লাহ। দেখুন। গতকাল 1 কোটি মুসলিম নিয়ে প্রতিবাদের হুঙ্কার। कल जुमा है। इस जुमा के दिन बंगाल के 1 करोड़ मुसलमान माँ बहनों से गुजारिश की कि ये बैज पहनेंगे, ये पहनेंगे, नमाज पढ़ने जाएंगे, अल्लाह से दुआ करेंगे और पुरअमन एहतजाज करके चले आएंगे। গতকাল হুঙ্কার শুনলেন, হুঙ্কারি সার পালালেন, আজ পালিয়ে গেলেন। প্রশাসন করা হতেই সিদ্দিকুল্লাহর জারি জুরি সব খতম। না আজকে কি জমায়েত বা কোনো কিছু করবেন? কিছু হবে না, হবে না। এই যে কর্মসূচি, তাহলে পিছু হচ্ছেন আপনারা? কর্মসূচিতে পিছু হচ্ছেন। কর্মসূচিতে আজ এয়ারপোর্ট মসজিদের জন্য পশ্চিম বাংলার 4 কোটি মুসলমানের জন্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশপ্রেমিকের জন্য একটা কালা দিবস। আমরা আশা করি, আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। নেক্সট স্টেপ এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি। পালা বদলে আইনের শাসন, কারণ সকাল থেকে পুলিশি ঘেরাটোপ, কড়া প্রশাসন। আর সেই কড়া প্রশাসনে যে ছবি আমরা দেখলাম, গাড়ি থেকে নামলেনই না সিদ্দিকুল্লাহ, জারি জুরি সব খতম। আজকে একটা অন্য রকমের চেহারা দেখা গেল, এটাও বলা যেতে পারে পরিবর্তনের চেহারা। কিরকম চেহারা? আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেছিলেন যে এয়ারপোর্টের এই যে ভেতরে যে মসজিদ, সেই মসজিদে নামাজ পড়তে দেওয়া বারণ করা হয়েছে জাতীয় সুরক্ষার কারণে, কিন্তু তিনি বলেছিলেন তিনি বেশ লোকজন নিয়ে এসে সেখানে তিনি নামাজ পড়বেন এবং কালো ব্যাচ পড়বেন, আরও নানান প্রোগ্রাম। আমরা কি দেখলাম সকাল থেকে? আমরা এই এয়ারপোর্টের 7 নম্বর গেটের বাইরে আছি। এখানে বিপুল পুলিশ দেওয়া আছে, সেন্ট্রাল ফোর্সেস, পশ্চিমবঙ্গ পুলিশ, বিধাননগর কমিশনারেটের প্রচুর পুলিশ দেখা গেল। এবং তার সাথে সাথে দেখা গেল যে রাস্তাও কোথাও কোনো আটকানো বা কোনো রকম গাড়িতে লোক আসা, এই চেহারা কি এই ছবি কিন্তু ধরা পড়েনি। কেন এই কথাটা বলছি? এই কথাটা এই কারণেই বলছি, কারণ ঠিক 1 বছর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী রামলীলা ময়দানে সভা ডেকেছিল, যদিও সেটা সভা ছিল, কিন্তু তার জন্য গোটা কলকাতা শহর আটকে পড়েছিল। কোনো বাস গাড়ি যাতায়াত করতে পারেনি এবং সেটা একটা অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। আর আজকে এই পরিবর্তনের পর যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা ডাক দিয়েছেন, দেখলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তো একেবারে বলা যেতে পারে চলেই গেলেন। তার সঙ্গে যারা আছেন তারা বললেন যে না, উনি এখানে কিছু করবেন না। অর্থাৎ পুলিশ যেভাবে 163 ইম্পোজ করেছে এবং যেভাবে এখানে আজকে সকাল থেকে নজর রেখেছে, রুট মার্চ করেছে, তার থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে ইচ্ছে থাকলে সব হয়, আর সেই ইচ্ছেটা থাকার খুব প্রয়োজনীয়তা রয়েছে। রাস্তার একেবারেই ফাঁকা। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি চলে গেছেন, নামাজ এখানে পড়া হবে না। সব থেকে বড় কথা এটা যে এটাও একটা পরিবর্তন। ক্যামেরাম্যান অংশুমান রয়ের সাথে কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলা। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তায় অগ্রাধিকার। গত 12ই জুলাই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না।
আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই, সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। এই প্রথম নয়, তৃণমূল জামানাতেও হুঙ্কার দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, যেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে, কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে। গত জানুয়ারিতে বেলডাঙ্গায় বিক্ষোভের নামে অশান্তির তাণ্ডব, আর সেই নিয়ে কি বলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যাবে। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। আর তারপর আমরা কি দেখলাম, পালা বদলের পর গত মে মাসে পার্ক সার্কাসে বিক্ষোভের ধুন্ধুমার পরিস্থিতি, আক্রান্ত হয় পুলিশও। ঘটনার পরই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুলিশের গায়ে হাত দিলে বরদাস্ত নয়। পুলিশকে হাত খুলে অ্যাকশনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। আইনের শাসন ইন, তাণ্ডব আউট, প্রতিবাদের নামে গুন্ডামির দিন শেষ। আর বদলের বাংলায় পুলিশেও বদল, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে অ্যাকশনে পুলিশ। আমরা 3টে ঘটনা দেখাচ্ছি একসঙ্গে। পার্ক সার্কাস, আসানসোল বিমানবন্দর চত্বর। আজ 17 মে বিক্ষোভের নামে রণক্ষেত্র পার্ক সার্কাস, কিভাবে ডান্ডায় ঠান্ডা করতে হয় বুঝিয়ে দেয় পুলিশ। অন্যদিকে আসানসোলেও আমরা দেখেছিলাম সিসি ক্যামেরা ফুটেজ 15ই মে। আর 15ই মে আসানসোলেও বিক্ষোভের নামে তাণ্ডবে জিরো টলারেন্স। এবার আজ কি ছবি দেখলাম, বিমানবন্দর চত্বরে সিদ্দিকুল্লাহকেও দম দেখালো পুলিশ। সিদ্দিকুল্লাহকে 1 ইঞ্চিও জায়গা ছাড়লো না পুলিশ। বিমানবন্দরে দুর্ভেদ্য ব্যারিকেড পুলিশের। জমায়েতের শুরুতেই প্রতিবাদে শেষ। গতকালের হুঙ্কার ইশার পুলিশি কড়াকড়িতে পালালেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। ধর্মের নামে গাজোয়ারি। ভারতের সংবিধান ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, তা সংবিধানে মৌলিক অধিকার বলে স্বীকৃত। সংবিধান অধিকার দিয়েছে নাগরিককে এবং রাষ্ট্রের হাতেও কিছু ক্ষমতা সঁপেছে। কি বলা হয়েছে সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে, দেখুন। সবাই ইচ্ছে মতো ধর্ম মানতে, পালন করতে, প্রকাশ করতে এবং প্রচার করতে পারবেন। সংবিধানের অনুচ্ছেদ 25, ধর্মের নামে এমন কোনো কাজ করা যাবে না যাতে আইন শৃঙ্খলা বা শান্তি বিঘ্নিত হয়। ধর্ম পালনের স্বাধীনতা, সংবিধানের অনুচ্ছেদ 25, যেখানে লেখা ধর্মীয় স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে আইন ভাঙা যাবে না।
ধর্ম পালনের স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানে, তবে এ কথাও বলা হয়েছে ধর্মের নামে এমন কোনো কাজ করা যাবে না যাতে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়। নির্দিষ্ট মসজিদে নামাজ পড়তে হবে, এটা গাজোয়ারি মনোভাব। মন্তব্য আইনজীবী ওসমান মল্লিকের। কোনো একটি নির্দিষ্ট মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, এটি একটি গাজোয়ারি মনোভাব। এটা ভারতীয় আইন এটাকে স্বীকার করে না। তাছাড়া সুপ্রিম কোর্ট খুব সুস্পষ্টভাবে বলেছে যে রাষ্ট্র যদি মনে করে সে মন্দির, মসজিদ, গির্জা সবগুলোকেই জনস্বার্থে অধিগ্রহণ করতে পারে। এয়ারপোর্ট বা অন্য কোথাও যদি জরুরি প্রয়োজনে মানুষের স্বার্থে, জনস্বার্থে মন্দির, মসজিদ বা গির্জা অধিগ্রহণ করা দরকার হয়, সরকারের সেই ক্ষমতা আছে, সরকার সেটা করতে পারে। সিদ্দিকুল্লাহর ফাঁদে আর পা দিচ্ছেন না মুসলিমরা, ফুরফুরা শরীফের পীরজাদা। মন্তব্য তহা সিদ্দিকের। বিমানবন্দর চত্বর থেকে মসজিদ সরানো নিয়ে আলোচনার দাবি। ওখানে রানওয়ে আছে, ওখানে যদি সত্যিকারের মানুষের ক্ষতি হয় সেখানে মসজিদটা সরানো হবে না হবে না, সেই সম্পর্কে পশ্চিম বাংলার শিক্ষিত জ্ঞানীগুণী মুসলিম যারা আছে তাদের অন্তত 10-20 জনকে নিয়ে সরকারের বসে একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। উনি একটা মুসলমান, সে আগে বেরিয়ে মরণ শাস্তি চাইছে, সেটা যেন না হয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের যে গ্রহণযোগ্য ছিল সেইটা একদম তলানিতে চলে গেছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ফাঁদে আর বাংলার কোনো মুসলিম পা দিতে চাইছে না, চাইবো না। কিছু যেন একটা রহস্য, ডাল মে কুছ কালা হ্যায়। প্রতিবাদ সবসময় গণতান্ত্রিকভাবে হওয়া উচিত। মসজিদ সরানো নিয়ে বিশৃঙ্খলা উচিত নয়। প্রতিক্রিয়া নওশাদ সিদ্দিকীর। আলোচনার দাবি ভাঙড়ের আইএসএফ বিধায়কের। প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার, প্রতিবাদ করতে হবে, অন্যায় হলে সে প্রতিবাদ হবেই, কিন্তু প্রতিবাদটা যেন গণতন্ত্রের মধ্যে আবদ্ধ থাকে, ডেমোক্রেটিক ওয়েতে হয়। অহেতুক এটাকে নিয়ে, এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা বাজে পারসেপশন তৈরি হোক, এটা আমি চাই না। এই জন্য একটা গোল টেবিলের খুবই প্রয়োজন আছে। উন্নয়নের কাজে বাধা আর বরদাস্ত করবে না বাংলার মানুষ, তোপ মন্ত্রী অগ্নিমিত্রা পালের। রাজনীতির জায়গায় করা দরকার, কিন্তু ডেভেলপমেন্টের কাজে যদি কেউ বাধা দেয়, যেটা করে এসেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং টিএমসি লাস্ট 15 ইয়ার্স, এগুলো বাংলার মানুষ, আমরা তো কেউ নেই, বাংলার মানুষই বরদাস্ত করবে না। এখন কিন্তু যেভাবে ম্যান্ডেট দিয়েছে বাংলার মানুষ, আর কোনো দিকে তারা তাকাবে না। এখন বাংলার মানুষ শুধু ডেভেলপমেন্ট চাই, কারণ এয়ারপোর্টটা বড় হলে, এয়ারপোর্টের এক্সপ্যানশন হলে একজন হিন্দুরও লাভ হবে, একজন মুসলমানেরও লাভ হবে, একজন খ্রিশ্চানেরও লাভ হবে, একজন শিখেরও লাভ হবে। সুতরাং সিদ্দিকুল্লাহ চৌধুরী কাম আউট অফ ইট, এনাফ, অন্য স্ট্র্যাটেজি নিন। এটা পশ্চিমবঙ্গের কাজ দিচ্ছে না, হচ্ছে না। মসজিদ সরাতে কেন বাধা দিচ্ছেন সিদ্দিকুল্লাহ? কেন উস্কানি দিচ্ছেন? এর পিছনে কি কোনো বিদেশি ফান্ডিং আছে? প্রশ্ন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের। 2002-তে তখনকার সিভিল এভিয়েশন মিনিস্টার ছিলেন সৈয়দ শাহনওয়াজ হোসেন। তার মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয় যে এই মসজিদটা সরানো দরকার, কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার এতে সহযোগিতা করেন না। তখন থেকে শুরু করে আজকে অবধি সিদ্দিকুল্লাহ চৌধুরী গো ধরে বসে আছে। এই ইন্টারেস্টটা কেন, এটা খতিয়ে দেখা দরকার। একটা হাই সিকিউরিটি জোনের মধ্যে একটা মসজিদ আছে, সেখানে লোকে খালি আধার কার্ড দেখিয়ে ঢুকে যাচ্ছে নামাজ পড়তে। এর পেছনে কোনো বিদেশি রাষ্ট্রের কোনো ইন্ধন আছে? টেক অফ এবং ল্যান্ডিং এর সময় একটা ঝুঁকি থেকে যায়। আজকে এটা সম্প্রসারণ হয়ে গেলে বিমান চলাচল অনেক স্মুথ হয়ে যাবে। আন্তর্জাতিক বিমানের সংখ্যা বাড়লে খালি যাত্রীদের সুবিধা হবে তাই নয়, কর্মসংস্থান হবে অনেক। উনি তো বেসিক্যালি ধর্মের দোকান চালান, ধর্ম ব্যবসায়ী। তো আজকে ওনার দোকান যাতে ঠিক করে চলে, তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম ভাইদের আইন ভাঙার জন্য উস্কানি দেওয়াটা কিন্তু আইনের চোখে অপরাধ। প্রাক্তন তৃণমূল সরকার এসব বরদাস্ত করলেও বিজেপি সরকারের আমলে এসব চলবে না, কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত মজুমদার। বাবরের সরকার নেই, গতকাল কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। দেখুন, সিদ্দিকুল্লাহ সাহেবকে এটুকুই বলবো যে এখন কিন্তু আগের সরকার নেই। এর আগে যখন তসলিমা নাসরিনকে বিতরণ করার জন্য সিদ্দিকুল্লাহ সাহেব এরকম মৌলবাদীদের দল নিয়ে নেমেছিল, তখনকার সরকার কিন্তু আদর করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো লাড্ডু খাওয়ানো হতো, এই সরকার কিন্তু অন্য কিছু খাওয়াবে।
তখন কিন্তু পেছনে যদি লাঠির বাড়ি পড়ে তখন কিন্তু আমাদেরকে বলবেন না, আমাদেরকে বলতে আসবেন না। উন্নয়নের কাজে মন্দির হোক কিংবা মসজিদ হোক সেটাকে রেখে দেওয়া যাবে না। যদি এয়ারপোর্টের ভিতরে ওটা কোনো মসজিদ না হয়ে যদি হনুমানজির মন্দির হতো তাহলে আজকে সরকার যা করছে সেটাই করা হতো। ভগবান আল্লাহ এরা তো সর্বত্র বিরাজমান, যে কোনো এক জায়গায় গিয়েই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তো হাত তুললেই হয়। এটা মনে রাখবেন যেই যা করছেন যে এখন আর বাবরের সরকার নেই। জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স। আগামীকাল সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল উত্তরবঙ্গে বৈঠকে অমিত শাহ, বিএসএফ আউটপোস্ট সহ একাধিক ইস্যুতে আলোচনা। বৈঠকে থাকবেন নার্কোটিক্স দফতরের আধিকারিকরা। বৈঠকে সীমান্তবর্তী জেলার জেলাশাসক, পুলিশ সুপাররাও থাকবেন। আজ রাতেই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় সুরক্ষায় জিরো টলারেন্স। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তা নিয়ে এবার বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে নবান্ন সূত্রে খবর। আগামী 18 জুলাই উত্তরবঙ্গে এই বিশেষ বৈঠক হতে চলেছে। 17 জুলাই রাতেই রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গের এই বৈঠকে চিকেন স্নেক অন্যতম যে আলোচনার বিষয়বস্তু হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা এই বৈঠকের প্রস্তুতি নিতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মুখ্য সচিব, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বলেই নবান্ন সূত্রে খবর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সির উচ্চ পর্যায়ের আধিকারিকরাও এই বৈঠকে থাকবেন। ইতিমধ্যেই বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে নয়া সরকারের তরফে। 1000 একরেরও বেশি জমি বিএসএফকে আউটপোস্ট ও ফেন্সিং করার জন্য দেওয়া হয়েছে। রাজ্যে সরকার পালাবদলের পর নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স নেওয়া হবে এবং সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে জমি দেওয়া হবে। তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 45 দিনের ডেডলাইন দিয়েছিল রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে। সেই মোতাবেক ইতিমধ্যেই বিএসএফকে বেশিরভাগ সীমান্তবর্তী জেলাতেই জমি দেওয়ার প্রক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে। ফলত সেক্ষেত্রে আগামী 18 জুলাইয়ের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিনের সফরে রাজ্যে অমিত শাহ ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 18 জুলাই উত্তরবঙ্গে 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন। উত্তরবঙ্গে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে বৈঠক, একাধিক কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। আপডেট দেবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, তোমাকে প্রথমে বলে দিই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা সেনা ছাউনি থেকে তিনি বেরোবেন। বেরিয়ে বিএসএফ এর যে গেস্ট হাউস রয়েছে সেখানে তিনি যাবেন। তুমি জানো যে 3 দিনের যে রাজ্য সফর, যার প্রথম সফরই শুরু করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূলত সীমান্তবর্তী জেলাগুলি নিয়ে বৈঠক করে। তুমি দেখতে পাচ্ছ যে বাগডোগরা সেনা ছাউনি থেকে একের পর এক কনভয় বেরোচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয় এবার কিছুক্ষণের মধ্যেই বেরোবে। তিনি ইতিমধ্যেই বাগডোগরা সেনা ছাউনিতে এসে পৌঁছেছেন। তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই যে 3 দিনের যে সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, সেই সফরের মধ্যে দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই মুহূর্তে বেরিয়ে গেলেন এবং তিনি রওনা দিলেন মূলত বিএসএফ এর যে গেস্ট হাউস তার উদ্দেশ্যে রওনা দিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বেরিয়ে গেলেন। তোমাকে জানিয়ে রাখি যে 3 দিনের যে সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে আগামীকাল মূলত তিনি বৈঠক করবেন সীমান্তবর্তী জেলাগুলিকে নিয়ে। যেই বৈঠকে কেন্দ্রীয় সরকারেরও একাধিক এজেন্সি উপস্থিত থাকতে চলেছে। বিশেষ করে বিএসএফ, আইটিবিপি থেকে শুরু করে একাধিক সংস্থা উপস্থিত থাকবেন আগামীকালকের বৈঠকে। আগামীকাল মোট 3টি বিষয় নিয়ে বৈঠক হবে। প্রথমত সীমান্ত সুরক্ষা, দ্বিতীয়ত ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর এবং তৃতীয়ত জন্ম মৃত্যু শংসাপত্র আইন।
এই 3টি ইস্যু নিয়ে আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকন্যায় দফায় দফায় বৈঠক করবেন। যে বৈঠকে সীমান্তবর্তী জেলাশাসক, পুলিশ সুপারদের পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি রবিবারও কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেশ সোমরাজ, আরো এক প্রতিনিধি পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাগডোগরা সেনা ছাউনিতে পৌঁছেছেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন অমিত শাহ। আপডেট নেব তোমার কাছ থেকে। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ির কদমতলায় যে বিএসএফ এর ক্যাম্পাস রয়েছে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারে, সেখানেই তিনি আসবেন এবং এখানে আজকে তিনি রাত্রি যাপন করবেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার কনভয় এই বিএসএফ ক্যাম্পাসে চলে আসবে নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে, এবং সেখানে তাকে ইতিমধ্যেই জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে স্বাগত জানিয়েছেন এয়ারপোর্টে, বাগডোগরা বিমানবন্দর, এবং তারপর এবং আগামীকাল তার ঠাসা সূচি রয়েছে। সকাল 11:30টার সময় তিনি শিলিগুড়ি শহর লাগোয়া জলপাইগুড়ির ইন্দো বাংলাদেশ যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে ডুমাগজ বলে যে বিওপি আছে সেখানে যাবেন। এখানে তিনি ঘন্টা খানেকে তার কর্মসূচি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন, বৃক্ষরোপণ করবেন, এবং পরে তিনি ঠিক 1টা নাগাদ সেখান থেকে 12:30টার সময় রওনা দিয়ে 1টার নাগাদ তিনি উত্তরকন্যায় পৌঁছাবেন। উত্তরকন্যায় ঠাসা সূচি। বেশ, আমি ঐতিহ্য